নমস্কার বন্ধুরা, আশা করি থাম্বনেল দেখে নতুন করে বলতে হবে না যে আজকের আলোচনার টপিকটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমরা এখানে আলোচনা করব যে গৌতম আদানি, যে কিনা আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক, তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। কোথায়? না ইউএসএ তে। কেন, কি কারণের জন্য, আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। কিন্তু তার আগে যেটা আমরা একটুখানি দেখে নেব যে আসন্ন ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন প্রাইমারি লেভেলের একটা বেরিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং সেটার দিকে তাকিয়েই বলার যে যদি কেউ ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন এই মুহূর্তে নিতে চাও, তাহলে এখানে একটা আমাদের কোর্স চলছে, যে কোর্সটার নাম হচ্ছে সংকল্প। তারা এই কোর্সটায় অ্যাডমিশন নিতে পারো। ওকে। আর একটা ব্যাচ আছে দেখো, অ্যাচিভার্স বলে, যেটা কিনা একদম নিউ ব্যাচ, যেটা কিনা টার্গেট অডিয়েন্স হচ্ছে আমাদের স্টাফ সিলেকশন কমিশন। এটা একটা ফাউন্ডেশন ব্যাচ, 2025-এর ফাউন্ডেশন ব্যাচ এটা, যেখানে একদম কোর জায়গা থেকে, মানে বেসিক টু কোর বলতে পারো, তোমাকে এখানে প্র্যাকটিস বা বলতে পারো পড়ানো হবে একদম ফাউন্ডেশন লেভেল থেকে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকো, তাহলে অতি অবশ্যই এই দুটো ব্যাচের মধ্যে যার যেটা দরকার সে সেটা কিন্তু নিতে পারো। তাহলে এবার ফিরি আমরা আলোচনায়। আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে কি না, আদানি গ্রুপ, যে কিনা বলতে পারো যার মালিক গৌতম আদানি, তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। টাইমটা কটা বাজে এখন? 10টা 10। এই টাইমটা বেছে নেওয়ার পেছনে কারণ কি, ভিডিওতে আমরা অবশ্যই আসবো আলোচনায়। আগে টাইমটা নিয়ে বলি। একটাই উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে কি না, এই টাইমে তোমাদের একটু ফ্রি টাইম, যে টাইমটাতে তোমরা একটু পড়াশুনো থেকে বিরতি থাকো। তো সেই টাইমেই বলতে পারো কি না, তোমাদের জন্য সারা সপ্তাহে যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে সেগুলো তো আমরা পড়ছি, তার সঙ্গে সঙ্গে যেগুলো বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার জন্য বা তোমার জানার দরকার ঘটনাগুলো, সেই রকম কিছু ঘটনা নিয়ে আমরা প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার, টাইমিং হচ্ছে রাত্রি 10টা 10, যখন আমরা তোমাদের কাছে একটা করে ভিডিও আনবো, যেগুলো অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে একাডেমিক ভিডিও। নন একাডেমিক ভিডিও কিছু থাকবে যেগুলো তোমার জানার দরকার, দেশে ও দশে কি ঘটছে না ঘটছে সেগুলো অবশ্যই একটা কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্টের জানা দরকার। সেটাকে মাথায় রেখেই বলতে পারো আজকের এই ভিডিওটা হচ্ছে গৌতম আদানিকে নিয়ে, যিনি কিনা আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। তো সম্প্রতি তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, আজকে আমরা বিস্তারিত দেখে নেব। তার এগেনস্টে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, এটা আমার কথা নয়। আজকে নিউজ পেপার খুললেই তোমরা দেখতে পাবে যে চারিদিকে একটাই খবর, যে ঘুষ বিতর্কে বিদ্ধ হচ্ছে আদানি। কোথায়? না ইউএস ইন্ডিক্ট আদানি। কি কারণে? না ব্রাইবিং অফিসিয়ালস ইন ইন্ডিয়া, মিসলিডিং ইনভেস্টর, ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্ট। তাহলে ইনভেস্টরদের মিসলিড করার জন্য বলতে পারো, বা বলতে পারো কি না ঘুষ দেওয়ার কারণের জন্য বলতে পারো, আদানির এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। কোথায়? না ইউএসএ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এটা কি প্রথমবার এরকম কোনো ঘটনা ঘটলো আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এগেনস্টে? না, এর আগেও 2023-এ হিডেনবার্গ তার রিপোর্টে জানায়, কি জানায়? প্রথমত, কারচুপি করে নিজেদের বিভিন্ন সংস্থার শেয়ার দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী, নিজেদের আর্থিক অবস্থাকে অতিরঞ্জিত করে দেখিয়েছে এই গোষ্ঠী। মরিশাস, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মতো ট্যাক্স হেভেনে আদানি পরিবারের বহু সংস্থা রয়েছে। বিপুল ঋণ মেটানোর ক্ষমতা আদানিদের আছে কিনা তা নিয়ে সংশয় আছে। এই রিপোর্ট প্রকাশ করার পর যদিও ভারত সরকারের তরফ থেকে ক্লিন চিট দেওয়া হয় আদানিকে, যে না এরকম কোনো ঘটনার সঙ্গে কোম্পানি যুক্ত নয়, বা তাদের যা বিজনেস মডিউল সেটা একদম একদম ফ্রি অ্যান্ড ফেয়ার যাকে বলা হয়। কিন্তু বিরোধী পক্ষ কিন্তু অনেকদিন আগে থেকেই বলতে পারো বলে আসছে, এবং এতে যে সেবিও যুক্ত সে সম্পর্কে কিন্তু ইন্ডিকেট করেছিল হিডেনবার্গ। এখানে বলেই দিয়েছে, দেখো আদানি গোষ্ঠীর ব্যবসার ওপরে নজরদারিতে সেবির গাফিলতির ইঙ্গিত ছিল। কার রিপোর্টে? না হিডেনবার্গ রিপোর্ট, যেটা 2023 সালের রিপোর্ট প্রকাশ করে। এই আদানি গৌতম আদানির এগেনস্টে যে ব্রাইবারি কেস উঠেছে এবং যার ফলে তার এগেনস্টে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, এতে যে ক্ষতিটা হলো ইন্ডিয়ার ভাবমূর্তি তো নষ্ট হলোই, সঙ্গে প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বলতে পারো নরেন্দ্র মোদী সরকারও কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছে আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে। বিরোধীরা তীব্র আক্রমণ করছে মোদী সরকারকে, যে আদানি গোষ্ঠীকে সাপোর্ট করা হচ্ছে বা আদানি গোষ্ঠীকে বলতে পারো ব্যাকআপ দিচ্ছে কে? না মোদী সরকার। আমরা বিস্তারিত আজকে এখানে একটু দেখব যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপের যে চেয়ারম্যান গৌতম আদানির এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। তো প্রথমত
সৌর বিদ্যুৎ বিক্রির চুক্তিতে সুবিধা পেতে ভারতের সরকারি আধিকারিকদের $250 মিলিয়ন ভারতীয় মুদ্রায় প্রায় 2100 কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে গৌতম আদানি সহ 8 জনের বিরুদ্ধে। তালিকায় রয়েছে কে? গৌতম আদানির ভাইপো সাগর আদানির নামও। অভিযোগ, মার্কিন ইনভেস্টরদের টাকা তাদের না জানিয়ে ওই ঘুষ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ সংস্থা জানিয়েছে, ঘুষ কেলেঙ্কারিতে গৌতম ও সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের একটি আদালত। তাহলে অলরেডি অ্যারেস্ট ওয়ারেন্ট কিন্তু জারি হয়ে গেছে এই প্রসঙ্গে। আর ইউএস প্রসিকিউটরদের আনা ঘুষের অভিযোগ ভিত্তিহীন বলে যদিও উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী, যদিও আদানি গ্রিন এনার্জির 600 মিলিয়ন ইউএস বন্ড ইস্যু বাতিল করা হয়েছে। তাহলে অলরেডি যে 600 মিলিয়ন বন্ড ইস্যু করেছিল আদানি গ্রিন, সেটা কিন্তু অলরেডি বাতিল হয়েছে। গৌতম আদানি বা তার আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এগেইনস্টে এই যে অভিযোগ, সেই অভিযোগটা আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কিন্তু ন্যাশাত করে দিয়েছে। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তিনি যুক্ত ছিলেন না? সত্যি কি তার কোম্পানি একদম ফ্রি অ্যান্ড ফেয়ার? দেখবো আমরা। যে সমস্ত জিনিসগুলো বলতে পারো আতস কাচের নিচে রয়েছে, ইউএস কোর্টের নজরে রয়েছে, তার মধ্যে অন্যতম কি না, আদানি গ্রিন এনার্জি এবং অ্যাজিওর পাওয়ারকে চুক্তিতে সুবিধার বিনিময়ে গৌতম আদানি ও অন্যান্যরা ভারতীয় আধিকারিকদের $250 মিলিয়ন ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। 2021-এ আদানি গ্রিন $750 মিলিয়ন তোলার সময় ইউএস এর বিনিয়োগকারীদের কাছে মিথ্যা তথ্য দিয়েছিল। অভিযোগ, ফেডারেল সিকিউরিটি আইনের জালিয়াতির বিরুদ্ধে বিধি লঙ্ঘন করেছে আদানিরা। এই সমস্ত পয়েন্টই বলতে পারো কিনা বিচার্যের বিষয় কার? না ইউএস কোর্টের। ইউএস কোর্টের নজরে রয়েছে এই সমস্ত পয়েন্টগুলো, যার উপর বেস করে কিন্তু বলতে পারো তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। শুধু কি তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে? না, তার সঙ্গে সঙ্গে কারা অ্যাকিউজড হয়েছে? গৌতম আদানি, যে কিনা বলতে পারো চেয়ারম্যান অফ আদানি গ্রিন এনার্জি, এনার সম্পর্কে তো অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। এছাড়া অ্যাকিউজ রয়েছে কারা কারা? না সাগর আদানি, যিনি হচ্ছেন গৌতম আদানির ভাই, রাজেশের বলতে পারো ছেলে, এবং আদানি গ্রিন এনার্জির এক্সিকিউটিভ ডিরেক্টর। বিনীত জৈন, যে কিনা আদানি গ্রিন এনার্জির সিইও। রঞ্জিত গুপ্তা, যে কিনা আজুরে পাওয়ারের সিইও। রূপেশ আগরওয়াল, যে কিনা চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড কমার্শিয়াল অফিসার অফ আজুরে পাওয়ার। এছাড়া আছে কিনা সিরিল ক্যাবানিস, সৌরভ আগরওয়াল এবং দীপক মালহোত্রা, যারা কিনা ক্যানাডিয়ান ইনভেস্টমেন্ট ফার্ম সিডিপিকিউ এর অন্যতম সদস্য। এছাড়াও মূল কনস্পিরেটর হচ্ছে নাম্বার 1, যিনি কিনা একজন ইউকে সিটিজেন, নন এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ আজুরে। এছাড়া কো কনস্পিরেটর নাম্বার 2 হচ্ছে আজুরের হাই র্যাঙ্কিং একজন ইন্ডিয়ান এক্সিকিউটিভ। এছাড়া আছে কে ফরেন অফিসিয়াল হচ্ছে একজন আন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট অফিসিয়ালের মধ্যে, যে কিনা যারা কিনা বলতে পারো এই ঘটনার সঙ্গে যুক্ত বলে এখনো পর্যন্ত তথ্য উঠে এসছে। পারবে কি আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির এই সমস্ত কালিমাকে ঝেড়ে ফেলতে? পারবে কি আদানি গ্রুপের যে হেড অর্থাৎ গৌতম আদানির এগেনস্টে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে সেটা থেকে নিজেকে বাঁচিয়ে আনতে? পারবে কি এই যে লক্ষ লক্ষ ইনভেস্টর যারা কিনা আদানি গ্রুপে টাকা লাগিয়েছে, শেয়ার কিনেছে, বন্ড কিনেছে, তাদের টাকা সুরক্ষিত রাখতে বা সঠিক সময় ফিরিয়ে দিতে? অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, অনেক প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলো কিন্তু সুরাহা বা বলতে পারো আনসার আমাদের দরকার। তো আমরা একটু এখানে এবার দেখে নেব গল্পটা, মূল গল্পটা কি। তো গৌতম আদানি, যে কিনা চেয়ারম্যান অফ আদানি গ্রুপ এবং ওয়ার্ল্ডের অন্যতম রিচেস্ট পিপল বলে যাকে আমরা চিনি, তার এগেনস্টে বলতে পারো কি না ঘুষ এবং জালিয়াতির কেস উঠেছে কোথায়? না ইউএস স্টেট ফেডারেল কোর্ট, যারা কিনা এটা করেছে। যদিও এই চার্জকে পুরোপুরি বেসলেস বলে ঘোষণা করেছে কে? না আদানি গ্রুপের লোকজন বা আদানি গ্রুপ। এই রিপোর্টের অন্যতম উদ্দেশ্য কি না একটা অ্যারেস্ট ওয়ারেন্ট যা আদানি গ্রুপে আদানির এগেনস্টে বলতে পারো ইউএস এর একটি কোর্টে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট বলতে পারো জারি হয়েছে, এবং এখানেই আমরা স্টেপ বাই স্টেপ দেখব যে কি প্রসেস এবং কি সিনারিও হতে পারে এই কেসটাকে কেন্দ্র করে। আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি কি আদেও অ্যারেস্ট হবেন? অ্যারেস্ট হলে প্রসিডিওরটা কি হবে? কিভাবে তাকে আনা হবে বা কিভাবে তাকে আমেরিকাতে পেশ করা হবে? এই সমস্ত কিছু আজকে আমরা এখানে একটু দেখে নেব। দেখো এখানে বক্তব্য কিনা ইনডিক্টমেন্ট টু অ্যারেস্ট ওয়ারেন্ট। তাহলে অ্যারেস্ট ওয়ারেন্টে গ্রেপ্তারি পরোয়ানায় যে অভিযুক্ত করা হয়েছে গৌতম আদানিকে, তো সেটা সম্পর্কে আগে একটু দেখে নেব যে কি বক্তব্য।
গ্রেপ্তারি পরোয়ানায় কি বলা হয়েছে, বলছে ওয়ান্স অ্যান ইন্ডিক্টমেন্ট ইজ ফাইল্ড দ্য প্রসিকিউটর, যিনি কিনা একজন ইউএস অ্যাটর্নি, আস্কস দ্য কোর্ট টু ইস্যু অ্যান অ্যারেস্ট ওয়ারেন্ট। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে একবার একটি অভিযোগ দায়ের করা হলে প্রসিকিউটর, যিনি সাধারণত একজন মার্কিন অ্যাটর্নি হয়ে থাকেন, আদালতকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেন। আন্ডার ইউএস ল বা ইউএস আইনের অধীনে কোর্ট ইস্যু অ্যারেস্ট ওয়ারেন্ট আনলেস there is a strong exception that the accused will voluntarily appear in court। অর্থাৎ কিনা না মার্কিন আইনের অধীনে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে যদি না দৃঢ় প্রত্যাশা থাকে যে অভিযুক্ত স্বেচ্ছায় আদালতে হাজির হবে। তাহলে গ্রেপ্তারি পরোয়ানা কখন জারি করে না, যখন মোটামুটি কনফার্ম থাকে যে অভিযুক্ত যে সে স্বেচ্ছায় আদালতে হাজির হবে। এই কনফিডেন্সটা যখন থাকে না তখনই বলতে পারো কিনা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয় অ্যাকর্ডিং টু ইউএস ল। আর অভিযুক্তকে সহযোগী হিসেবে দেখা হলে আদালত তাদের উপস্থিতির অনুরোধ করে, তার পরিবর্তে একটি সমন জারি করতে পারে। অর্থাৎ ইফ দ্য অ্যাকিউজ ইজ সিন অ্যাজ কোঅপারেটিভ, অর্থাৎ আজকে গৌতম আদানি যদি কোঅপারেটিভ হয় তাহলে কোর্ট মে ইস্যু আ সমন ইনস্টিড রিকোয়েস্টিং দেয়ার অ্যাপিয়ারেন্স। তাহলে কোর্ট তখন তার এগেনস্টে একটা সমন জারি করতে পারে, অ্যারেস্ট ওয়ারেন্ট জারি না করে সমন জারি করতে পারে, যদি কিনা আদালতের সাথে গৌতম আদানি কোঅপারেশন করে সেই পরিপ্রেক্ষিতে। এছাড়া ইফ দ্য কোর্ট বিলিভ আদানি ইজ আ কোঅপারেটিং অর আনলাইকলি টু ফ্লি ইট মে ইস্যু আ সমন ইনস্টিড। অর্থাৎ আদালত তাদের উপস্থিতির অনুরোধ করে পরিবর্তে একটি সমন জারি করতে পারে। এছাড়া আদালত যদি বিশ্বাস করে যে আদানি সহযোগিতা করছে বা পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তবে এটি পরিবর্তে সমন জারি করতে পারে। মানে আদালত যদি বোঝে যে আদানি যে কিনা গৌতম আদানি যে কিনা বলতে পারো আদালতের সব কাজের সাথে কিনা কোঅপারেশন করছে, তখন আদালত তার এগেনস্টে একটা নমিনাল সমন জারি করতে পারে। এবার আদানির আইনজীবীরা এই বিকল্পের জন্য আলোচনা করতেই পারেন, অর্থাৎ তাকে অ্যারেস্ট না করে তার এগেনস্টে যদি সমন জারি করা হয়, এই নিয়ে বলতে পারো কিনা আদানির যারা লয়ার আছে তারা কোর্টের কাছে অ্যাপিল করবেন। যেহেতু ইনি একজন একটা ডিগনিফাইড পার্সন, ওয়ার্ল্ডের একজন রিচেস্ট পার্সন, এনার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এই সমস্ত তথ্য তুলে এনার ভাবমূর্তি উজ্জ্বল, এনার কোম্পানির ভাবমূর্তি উজ্জ্বল, এই সমস্ত তথ্য তুলে বলতে পারো তারা আদালতের কাছে অ্যাপিল করতে পারে যে অ্যারেস্ট ওয়ারেন্টটাকে সরিয়ে একটা সমন দেওয়া হোক। আমার মক্কেল সেই সমনের সাথে সাথে সহযোগিতা করবে এবং আদালতের কাজে সহযোগিতা করবে। হলো। এরপর এই ইন্ডিক্টমেন্টটা কি, অর্থাৎ অভিযুক্তিটা কি? তাহলে এই ইন্ডিক্টমেন্ট হলো কিনা একটা আনুষ্ঠানিক আইন বা অভিযোগ যা কিনা একটি গ্র্যান্ড জুরি দ্বারা করা হয়। অর্থাৎ an indictment is a formal legal acquisition made by a grand jury। অনেকগুলো জুরি মেম্বার নিয়ে বলতে পারো এই অভিযুক্তিটা তৈরি করা হয়। অভিযুক্তি মানে হচ্ছে যার এগেনস্টে অভিযোগ, কি কি অভিযোগ আছে সেটা নিয়ে একটা লিস্ট তৈরি করা হয়। লিস্টটা কারা তৈরি করে? গ্র্যান্ড জুরি মেম্বার যারা, তারা এটা তৈরি করে, মানে অনেকে মিলে বলতে পারো এটা তৈরি করে। কিন্তু এর অর্থ এই নয় যে অভিযুক্ত দোষী, কিন্তু ইঙ্গিত করে যে অভিযোগ আনার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। তাহলে এই ইন্ডিক্টমেন্ট কথাটার মানে কি? ইন্ডিক্টমেন্ট মানে যে তুমি দোষী এরম ব্যাপার নয়, কিন্তু তোমাকে দোষী সাব্যস্ত করার জন্য অনেক তথ্য রয়েছে যা সেদিকেই তোমাকে ইন্ডিকেট করে। ভালো কথা। এক্ষেত্রে প্রসিকিউটররা একটি গ্র্যান্ড জুরির কাছে প্রমাণ পেশ করেছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনের অধীনে নির্দিষ্ট অপরাধের জন্য গৌতম আদানিকে অভিযুক্ত করার সম্ভাব্য কারণ খুঁজে পেয়েছে। তাহলে এই যে গ্র্যান্ড জুরি মেম্বার যারা এই ইন্ডিকটা তৈরি করেছে তারা কি? তারা সব রকম দিক খতিয়ে দেখেছে এবং খতিয়ে দেখেছে যে ইউএস আইনের মতে গৌতম আদানিকে অভিযুক্ত করা যেতেই পারে, তার জন্য যথেষ্ট সাক্ষ্য প্রমাণ বা তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে, যে তথ্যের ভিত্তিতে গৌতম আদানিকে ইউএস কোর্টে আনা যেতে পারে। ওকে, এবার এই অভিযোগের মূল উপাদানগুলোর মধ্যে কি কি রয়েছে, মানে কি কি তার এগেনস্টে বলতে পারো অ্যাকুইজিশন আনা হয়েছে। এক হচ্ছে বিশদ অভিযোগ রয়েছে, আদানি যে অপরাধগুলো করার জন্য অভিযুক্ত করা হয়েছে তার একটি রূপরেখা দেয়। সমর্থনকারী প্রমাণ হিসেবে কি না অভিযোগের ন্যায্যতা প্রমাণের সারাংশ রয়েছে। আইনি লঙ্ঘন, মার্কিন আইন লঙ্ঘনের অভিযোগের উল্লেখ করা হয়েছে।
মানে যেখানে যেখানে প্রবলেম রয়েছে, অর্থাৎ যদি আমরা ইংলিশটা দেখি আর একটু ভালো করে বোঝা যাবে, বলছে দেখো ডিটেল চার্জ তার এগেনস্টে গঠিত আছে, সাপোর্টিং এভিডেন্স রয়েছে তার এগেনস্টে, এবং লিগ্যাল ভায়োলেশন যে তিনি করেছেন এই সমস্ত প্রমাণ বলতে পারো কি না এই ইনডিকমেন্টের মধ্যে তুলে ধরা হয়েছে, যা কিনা সাফিসিয়েন্ট যে তোমার আদানিকে অ্যাকিউজ করার জন্য এবং তাকে ইউএস ফেডারেল কোর্টে হাজির করানোর জন্য। হলো। এরপর যদি আমরা দেখি কি না এক্সিকিউটিং দ্য অ্যারেস্ট ওয়ারেন্ট, এবার এই যে অ্যারেস্ট ওয়ারেন্টটা জারি হলো সে তার এক্সিকিউশনটা বা গ্রেপ্তারি পরোয়ানাটা যে কার্যকর করা হলো সেটা কিভাবে হলো। দেখো, গ্রেপ্তারের প্রক্রিয়া নির্ভর করে আসামির অবস্থানের ওপর। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যদি হয় তাহলে এফবিআই বা ইউএস মার্শালদের মতো সংস্থাগুলি অবিলম্বে পরোয়ানা কার্যকর করে। মানে এই অ্যাকিউজ পারসন যদি ইউনাইটেড স্টেটসের নাগরিক হতেন তাহলে সেক্ষেত্রে এফবিআই বা বলতে পারো ইউএস মার্শালদের মতো সংস্থা যেগুলো আছে তারা অবিলম্বে কি না এই পরোয়ানাটা জারি করতে পারত, কিন্তু ইনি তো ইউএস ন্যাশনাল নয়, ইনি তো ইন্ডিয়ান, তাই না? তাহলে ইউএসএ তে থাকেন না। এবার যুক্তরাষ্ট্রের বাইরে যখন মামলাটি, তখন এটি বলতে পারো একটা জটিল হয়ে উঠেছে। ইউএস আদালত অ্যাকিউজ করেছে ইন্ডিয়ান পার্সনকে যে কিনা ইন্ডিয়ান ন্যাশনাল, তাকে যদি ইউএসএ তে নিয়ে যেতে হয় তাহলে অনেকগুলো কিনা ধাপ আছে, সেই ধাপগুলোকে মেনটেন করে যেতে হবে। কিন্তু এটা যদি ইউএসএ এর নাগরিক হতো তাহলে দেনান দেয়ার বলতে পারো তাকে কোর্টে হাজির করানো যেত, যেটা নর্মাল, ভারতের ক্ষেত্রে হলেও সেটা একই রকম হতো। মার্কিন কর্তৃপক্ষ কি করতে পারে না একটি ইন্টারপোল রেড কর্নার নোটিশ চাইতে পারে, বিশ্বব্যাপী আইন প্রয়োগকারীকে সতর্ক করে বা কূটনৈতিক চ্যানেলগুলিকে প্রত্যাপনের প্রক্রিয়া শুরু করার জন্য ব্যবহার করা হবে, যাতে মার্কিন ভারত প্রত্যাপন চুক্তির অধীনে ভারত সরকারের কাছ থেকে সহযোগিতার প্রয়োজন হয়। অর্থাৎ কি করতে পারে না ইউএস অথরিটি কি করতে পারে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারি করতে পারে, এবং ভারত সরকারের সঙ্গে যেহেতু তোমার ইন্ডিয়া ইউএস এর মধ্যে প্রত্যক্ষীকরণ চুক্তি রয়েছে, সেই চুক্তিকে মাথায় রেখে ইউএসএ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে অ্যাপিল করতে পারে এই সমস্ত তথ্য প্রমাণ দিয়ে যে ইনি হচ্ছেন অ্যাকিউজ পারসন, এনার এগেনস্টে ইউএস কোর্টে একটা গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাহলে ভারত সরকার যেন তাকে কোঅপারেট করে এবং তাকে ইউএসএ তে নিয়ে যেতে সাহায্য করে। এই অ্যাপিলটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে করতে পারে ইউএসএ বিভিন্ন রকম তথ্য প্রমাণ সহযোগে। এক্সট্রাডিশন প্রসেস এবং চ্যালেঞ্জ, অর্থাৎ প্রত্যাপন প্রক্রিয়া যেগুলো রয়েছে আমেরিকা ইউএস এর মধ্যে এবং তার মধ্যে যে বাধাগুলো রয়েছে আমরা একটু আগে সেগুলো দেখে নেব। কি বলছে, আদানিকে বিচারের আওতায় আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যাপন হচ্ছে গুরুত্বপূর্ণ। মার্কিন মাটিতে বা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ঘটে যাওয়া অপরাধের জন্য শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের এখতিয়ার রয়েছে। প্রত্যাপনের জন্য অভিযুক্ত অপরাধটিকে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের ক্ষেত্রে অবৈধ বলে বিবেচিত হতে হবে। যেটা আগে বললাম যে এই প্রত্যাপনের শর্ত হিসেবে কি না যে অপরাধ বা যে ক্রাইমগুলো আদানির এগেনস্টে মামলায় তুলে আনা হয়েছে সেগুলো ভারতেও ক্রাইম, এটা শো করতে হবে। ওকে, এবং তিনি একই সঙ্গে ভারতেরও ক্ষতি করেছেন, আমেরিকারও ক্ষতি করেছেন, এটা শো করতে হবে, তবেই তারা আদানিকে ইন্ডিয়া থেকে ইউএসএ তে নিয়ে যেতে পারবে। আর এটাই যদি তোমার ইউএসএ তে হতো কোনো একটা নাগরিক, ইউএস নাগরিক ক্ষেত্রে, তাহলে এতদিক কিছু চিন্তাই করতে হতো না, তাকে ডিরেক্টলি কোর্টে প্রডিউস করা যেত। তাছাড়া যুক্তরাষ্ট্রকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে হবে। ভারতীয় কর্তৃপক্ষ তারপর অভ্যন্তরীণ আইন এবং চুক্তির শর্তাবলীর অধীনে অনুরোধটি মূল্যায়ন করবে এবং প্রমাণগুলো প্রত্যার্পণের সমর্থন করে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতীয় আদালতগুলিকে শুনানি পরিচালনার দায়িত্ব দেওয়া হতে পারে। তাহলে ইউএসএ ডিমান্ড করলো, সেই ডিমান্ড অনুযায়ী ইন্ডিয়া সেটাকে বিশ্লেষণ করবে, ইন্ডিয়ান কোর্টে দরকার পড়লে সাহায্য নিয়ে সেটাকে বিশ্লেষণ করা হবে, এবং যদি দেখা যায় যে হ্যাঁ ইট ইজ পসিবল তাহলে অতি অবশ্যই এটা করা যেতে পারে, যেহেতু ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে বন্দি প্রত্যক্ষীকরণ রয়েছে, তাই না, এক্সট্রাডিশন রয়েছে। কিছু শর্তে প্রত্যাপন অস্বীকার করা যেতে পারে, যেমন অভিযোগগুলি রাজনৈতিক হলে, মানবাধিকারের উদ্বেগ বিদ্যমান হলে বা প্রমাণ অপর্যাপ্ত হলে। কোন জায়গাটা অবস্ট্রাকশন আসতে পারে, ধরো আমরা আদানিকে পাঠাবো না, কোন কোন অবস্ট্রাকশনের ক্ষেত্রে পাঠাবো না, না যদি প্রমাণ অপর্যাপ্ত হয়। আমরা এখানে বিচার বিশ্লেষণ করলাম,
আমরা এখানে আমাদের কোর্টে জাস্টিস দিয়ে আমরা এগুলোকে বিচার বিশ্লেষণ করলাম, দেখে মনে হচ্ছে যে প্রমাণ তো অপর্যাপ্ত, তাহলে আমরা এখানে কি না এক্সট্রাডিশনকে নাও মানতে পারি। আমরা মানবাধিকার মানে কি বলবো লঙ্ঘিত হয়েছে যদি এরকম কোনো ঘটনা দেখা যায়, সেক্ষেত্রে আমরা এক্সট্রাডিশন নাও করতে পারি, পরিবর্তে আমরা ভারতবর্ষে তার এগেনস্টে মামলা চালাতে পারি। আর এটা যদি কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় বা রাজনৈতিক হয় পুরো ব্যাপারটা, তাহলে আমরা তাকে কি না আমেরিকার হাতে তুলে নাও দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে মেন বাধা, অন্যতম বলতে পারো কি না চ্যালেঞ্জ। বিচার এবং সাজা যদি আমরা দেখি, একবার যদি আদানি অ্যারেস্টেড হয় বা অ্যারেস্ট হয়, একবার যদি গ্রেপ্তার হলে বা আদানি স্বেচ্ছায় যদি হাজির হয়, তাকে সাজা দেওয়া হবে। একটি আনুষ্ঠানিক আদালতের প্রক্রিয়া যেখানে অভিযোগগুলি পড়ে শোনানো হয় এবং অভিযুক্তরা দোষী বা দোষী নয় এর আবেদন প্রবেশ করে। তার মানে যদি আদানি সেখানে যদি হাজির হয়, কি হবে না কোর্টে তার এগেনস্টে যে মামলাগুলো রয়েছে বা যেগুলো অ্যাকিউজ করা হয়েছে সেগুলোকে পড়ে পড়ে শোনানো হবে এবং গিলটি অর নট গিলটি, মনে রাখবে গিলটি অর নট গিলটি এটা কিন্তু তখনই বলতে পারো ডিসাইড হয়ে যাবে। যদি মামলাটি এগিয়ে যায়, এটি একটি বিচারের দিকে পরিচালিত করবে যেখানে প্রসিকিউটরদের অবশ্যই যুক্তিসঙ্গত সন্দেহের বাইরে অপরাধ প্রমাণ করতে হবে। তাহলে এখানেও কিন্তু যে শুধুমাত্র গিয়ে হাজির হয়ে গেলাম আর সঙ্গে সঙ্গে কোর্ট থেকে রায় দিয়ে দিল এরম ব্যাপার নয়। যারা প্রসিকিউটর আছে তাদেরকে কিন্তু রীতিমতো প্রমাণ করতে হবে যে সমস্ত অভিযোগগুলো করা হয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ লঙ্ঘিত হয়েছে, এবং শুধু তাই নয়, তিনি তার এগেনস্টে যা যা অ্যাকুইজিশন নেওয়া হয়েছে প্রত্যেকটা কারেক্ট উইথ ডকুমেন্ট কিন্তু শো করতে হবে, তবেই কিন্তু আদালত এ প্রসঙ্গে রায় দেবে বা বিচার করবে। কিন্তু তারপরেরটা কি, এত কিছু যদি হয় তারপরে কি, নেক্সট ইজ হোয়াট, এরপর কি না, এরপর মনে রাখতে হবে গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা মার্কিন আদালতের দায়ের করা অভিযোগের গুরুত্বকে বোঝাবে। যদিও একটি অভিযোগ সম্ভাব্য কারণ স্থাপন করে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা, অভিযুক্ত করা সহ প্রক্রিয়াগত পদক্ষেপগুলি এই হাই প্রোফাইল মামলার গতিপথ সম্পর্কে আরও প্রকাশ করবে। প্রত্যাপন বা স্বেচ্ছায় আদালতে হাজিরা দিয়েই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আদানির আইনি লড়াই বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করবে। তাহলে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, গৌতম আদানির মতো একজন হাই প্রোফাইল ব্যক্তিত্ব ইনি আদেও সাজা পাবেন কিনা এ বিষয়ে বড়সড় প্রশ্ন আছে। ভারত সরকারের কাছে তারা অ্যাপিল করতে পারে যে এক্সট্রাডিশন যেহেতু রয়েছে গৌতম আদানিকে আমাদের হাতে দিয়ে দাও, আমাদের দেশের বিভিন্ন ধরনের আইন তিনি লঙ্ঘিত করেছেন, আমরা এখানে তার বিচার করব। ভারত সরকার কতটা সেটা মানবে বা তাদের যে অ্যাপিলটা সেই অ্যাপিলটা কতটা যুক্তিসঙ্গত হবে এই নিয়ে তো ভবিষ্যতই বলবে, তাই না? গৌতম আদানি রিচেস্ট পার্সন, ওয়ার্ল্ডের অন্যতম একজন রিচেস্ট পার্সন, তো তার এগেনস্টে যখন এরকম ভয়ঙ্কর একটা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, তো এটা নিয়ে তো সারা বিশ্বের নজর থাকবেই। কিন্তু হ্যাঁ, সবশেষে একটা কথাই বলার, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা কিন্তু অভিপ্রেত নয়। ভারতে আদানিও আছে, ভারতে আম্বানিও আছে, ভারতে টাটাও আছে। তো আমরা যখন কোনো ধনী ব্যক্তির কথা বলি ভারতবর্ষে, তখন আদানি আম্বানি টাটা আমরা এক সুরেই বলে থাকি। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু টাটা বা আম্বানিদের এগেনস্টে এই ধরনের কিন্তু কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি, যেটা বেশ কিছু বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গৌতম আদানি সম্পর্কে বিভিন্ন সময় কিন্তু উঠে আসছে বা তার আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্পর্কে বিভিন্ন সময় কিন্তু দেখতে পাচ্ছি। তাই ভারত সরকারের উচিত বিষয়টা একটু গভীরভাবে খতিয়ে দেখা এবং যদি অ্যাকিউজড পাওয়া যায় তাহলে দেশের স্বার্থে দশের স্বার্থে নির্বিচারে এটার প্রতি ব্যবস্থা নেওয়া। এই বলে আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাদের কাছে ইন্সপিরেশন, তোমরা যা লেখো সেটা থেকেই আমরা সাহস পাই আগামী দিনে আরও এরকম ভিডিও আনার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট সোমবার রাত্রি 10টা 10 নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।